হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। 2025-এ সিবিএসই বোর্ডের ক্লাস 12 এর ফিজিক্সের পরীক্ষা হয়েছে এবং তার আহ, আমি যতটুকু জানতে পেরেছি টোটাল ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন সেট ছিল 7টা, এবং এই 7 নাম্বার অফ কোশ্চেন আরো 3টে করে সেটে ডিভাইড করা ছিল, অর্থাৎ 1 2 3 এরকম ভাবে। তো আমি আজ কোশ্চেন সেট 7 এর তার সাবসেট কোশ্চেন সেট 2 এটা সলিউশন করার চেষ্টা করেছি, এবং সেকশন এটা আজ সলিউশন করব। ওকে, খুব যে সহজ ছিল কোশ্চেন সেট এমনটা নয়। তো চলো দেখা যাক। সেকশন এ তে আমরা ফার্স্ট কোশ্চেনটা কি পাচ্ছি দেখো। The electric field E and electric potential V at a point inside a charged hollow metallic sphere are respectively কি হবে? মানে কি বলতে চাইছে, একটা হলো মেটালিক স্ফেয়ার আছে, তার ভিতরে ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড কি হতে পারে। ওকে, চার্জড হলো স্ফেয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি হয়, অলওয়েজ কনস্ট্যান্ট হয় এন্টায়ার হলো স্ফেয়ার। ওকে, আর মানে হলো স্ফেয়ারের ভেতরে ইন্টারনাল পার্টে, কিন্তু বাইরের পার্টে সেটা আবার 1/r এর প্রপোর্শনাল হবে। আর ইলেকট্রিক ফিল্ডটা যেখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়, জিরো হয়। তার জন্য কোশ্চেন এ, অপশন বিটা আমাদের কারেক্ট চয়েস হবে। কোশ্চেন 2 কি বলছে দেখো, দ্য ডাইমেনশনস অফ সেলফ ইন্ডাকটেন্স আর। সেলফ ইন্ডাকটেন্স এর ডাইমেনশন জিজ্ঞাসা করেছে। তো আমরা কোথা থেকে পাবো এই ডাইমেনশন? সবথেকে শর্টকাট হলো E ইকুয়ালস টু হাফ অফ Li স্কয়ার। অর্থাৎ একটা ইন্ডাক্টরের মধ্যে কি অ্যামাউন্টের এনার্জি স্টোর হচ্ছে তার এক্সপ্রেশনটা ছিল E ইকুয়ালস টু হাফ অফ Li স্কয়ার। তো এক্ষেত্রে আমরা E এর এক্সপ্রেশন, আমরা E অর্থাৎ এখানে E কি জানি, যে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন বসালাম। তো সেই ওয়ার্ক ডানের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে E ইকুয়ালস টু হয় ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, কারণ ওয়ার্ক ডান আর এনার্জির এক্সপ্রেশন সেম। তো সেইটা এখানে পুট করে আমরা এল এর ডাইমেনশন ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 a টু দি পাওয়ার মাইনাস 2 পেয়েছি, অর্থাৎ কোশ্চেন 2 এর কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে ডি। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, এটা একটু লেন্দি। এটা একটা ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলেছে। ইন a circular loop of radius capital R, current I enters at point A and exits at point B. তার মানে কি, একটা সার্কুলার লুপ আছে, A পয়েন্ট দিয়ে কারেন্ট আসছে আর B পয়েন্ট দিয়ে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। as shown in the figure, the value of the magnetic field at the center O of the loop is। ও সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা আবার জিজ্ঞাসা করেছে। ওকে, এবার দেখো এখানে বিষয় হচ্ছে, আমি এই তারটাকে টোটাল দুটো পার্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে এপিবি একটা সেকশন, আর একটা হচ্ছে এ কিউবি একটা সেকশন। তো কারেন্টটা এই এ পয়েন্ট আর বি পয়েন্টে ডিভাইড হয়ে বেরিয়েছে, তাহলে কারেন্টের দুটো পার্ট গেছে, একটা পি পোর্শন হয়ে। ওকে, পি পোর্শন হয়ে কারেন্টটা হচ্ছে I1, আর বি পোর্শন হয়ে কারেন্টটা হচ্ছে, মানে কিউ পোর্শন যেটা আর কি, ওইটা হয়ে কারেন্টটা যাচ্ছে I2। ওকে, তাহলে দেখো এই এপিবি, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ও পয়েন্টে, তার এক্সপ্রেশন কি হবে? কারণ আমরা জানি দেখো সার্কুলার ক্ষেত্রে যে এক্সপ্রেশন হয় মিউ নট I/2r। তো তার তোমার হচ্ছে এটা 2 পাই, অর্থাৎ একটা ফুল সার্কেলের জন্য হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা 4টা পার্টে ডিভাইডের একটা অংশ এই এপিবিটা। আমি এই সার্কেলটাকে যদি 4টা পার্টে ডিভাইড করি, তার একটা পার্ট হচ্ছে এই এপিবি পোর্শনটা। তাহলে এই এপিবি পোর্শনের জন্য কত হবে? মিউ নট I/2r ইন্টু 1/2 পাই করে দিলাম। তাহলে 1 রেডিয়ানের জন্য কত হলো করে দিলাম। তাহলে পাই/2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই এপিবি পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাচ্ছি। ওকে, এবার আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে এর ডাইরেকশনটা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস হবে আমাদের সারফেসের রেসপেক্টে, মানে বোর্ডের যে সারফেসটা তার রেসপেক্টে। ওকে, পেপারের যে সারফেস। ওকে, তো সেক্ষেত্রে আমরা সিম্পলিফাই করে পাচ্ছি যে B1 এর এক্সপ্রেশন হচ্ছে এই মিউ নট I1/8r। ওকে, এবার দেখো এই এ কিউবি পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড সিমিলারলি আমরা কত পেতে পারি, সেটা হচ্ছে 3 মিউ নট I2/8r। ওকে, এই দুটো এবার সিম্পলিফাই করলে দেখতে পাচ্ছি যে এরা একে অপরের অপোজিট ডাইরেকশন হয়েছে, তাই রেজাল্টটা কি হবে, আমাদেরকে সাবট্রাক্ট করতে হবে। ওকে, তাহলে সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাচ্ছি মিউ নট বাই 8r ফার্স্ট ব্র্যাকেট 3I2 মাইনাস I1। কারণ যদি ব্যাপারটাকে আমরা সাবট্রাক্ট করতে যাই, তাহলে মিউ নট বাই 8 একটা আমাদের কমন থাকছে, তাই কত পড়ে থাকছে ভিতরে 3I2 মাইনাস I1।
ওকে, এবারে I2 আর I1 টা আমাদের একটু বোঝার ব্যাপার। ওকে, এইখানে আসল ক্যালকুলেশনটা লুকিয়ে আছে। এই I2 আর I1 টা কিভাবে বের করবে? তো দেখো এখানে মেন কারেন্ট কত দিয়েছে, ক্যাপিটাল I। সে I থেকে I1 একটা পার্ট আর I2 একটা পার্ট গেছে। এবার দেখো তারটা তো সব ইকুয়ালি ডিভাইড নেই, তারটা ইকুয়ালি ডিভাইড করা নেই, তাই এদের কি হবে, রেজিস্ট্যান্সটাও নিশ্চয়ই সেম হবে না। ঠিক আছে, এই তারের আমি ধরে নিচ্ছি যে তারটা ইউনিফর্ম রেজিস্ট্যান্স আছে, এখানে কিছু উল্লেখ করা নেই কিন্তু আমি ধরে নিচ্ছি এটা যে ইউনিফর্ম রেজিস্ট্যান্স আছে। তাহলে এই তারের এই যে সার্কুলার যে লুপটা, এর সার্কামফারেন্স কত হচ্ছে, 2 পাই আর ইকুয়ালস টু 2 পাই আর কি, এই the circumference, এই সার্কামফারেন্স এর রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। বুঝতে পারছো? তাহলে এই ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স হলো, তাহলে 1 এর জন্য কত হবে, r বাই 2 পাই আর। ওকে, তাহলে এইটুকু পোরশনটা সেটা 2 পাই আর এর 4 ভাগ, তাই না? সেটা করলে তোমরা পেয়ে যাচ্ছ r বাই 4, অর্থাৎ এপিবি যে সেকশনটা এটার রেজিস্ট্যান্স হচ্ছে r বাই 4, আর এ কিউ এ কিউ পি যে সেকশনটা সেইটার রেজিস্ট্যান্স তোমরা বাকিটা পাবে 3r/4। ওকে, তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বসায় তাহলে আমরা কারেন্ট দুটো, যেমন ধরো I1 ইকুয়ালস টু মানে এপি এপিবি সেকশনের যে কারেন্ট সেটা কত, I1 ইকুয়ালস টু মেন কারেন্ট ইনটু অপোজিট রোড মানে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই সব ভ্যালুগুলো যদি সিম্পলিফাই করি তাহলে I2 বাই I1 রেশিওটা আসছে 1/3। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো I2 বাই I1 করলে আমরা 1/3 পাচ্ছি। I2 যদি 1 হয় তাহলে I1 কত হবে, 3, তাহলে টোটাল কারেন্টটা কত, 4। তাহলে দেখো আমি এখান থেকে I1 টা কমন রেখেছি, তাহলে মিউ নট I1 বাই 8R ইকুয়ালস টু 3 ইন্টু I2 বাই I1 মাইনাস 1। তাহলে I2 বাই I1 এর ভ্যালু কত, 1/3। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কত আসছে, টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা 0। তাহলে আমাদের এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 3 এর কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, the frequency of a photon of energy 1.326 ইলেকট্রন ভোল্ট is। আমাকে ফোটনের এনার্জি দিয়ে দিয়েছে, তো সেই ফোটনের ওই গিভেন এনার্জির ফোটনের ফ্রিকোয়েন্সিটা জানতে চেয়েছে কত হবে। ওকে, তাহলে ফোটনের এনার্জির এক্সপ্রেশন আমরা কি জানি বলতো, E ইকুয়ালস টু এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এখানে ইলেকট্রন ভোল্ট ইউনিটে এনার্জি দিয়েছে, সেটা আমরা জুলে কনভার্ট করে নিচ্ছি। কিভাবে করব, ইলেকট্রন ভোল্টকে যদি আমি 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওটা জুলে কনভার্ট হয়ে যায়। তাহলে দেখো নিউ ইকুয়ালস টু, জেনারেল একদম সিম্পল করে দাও ব্যাপারটাকে, তাহলে নিউ ইকুয়ালস টু 1.326 ইন্টু 1.602 10⁻19, একদম অ্যাপ্রক্সিমেট করলে, ক্যালকুলেশনটা আর বলছি না, অ্যাপ্রক্সিমেট করলে আমরা রেজাল্টটা পাচ্ছি 3 পয়েন্ট সামথিং। ওকে, 3 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে 14। ওকে, এরকম একটা রেজাল্ট তোমরা পাবে। তারপর দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে এ মেটাল রড অফ লেন্থ 50 সেন্টিমিটার ইজ হেল্ড ভার্টিক্যালি and moved with a velocity of 10 meter per second towards east. The horizontal component of Earth's magnetic field at the place is 0.4 Gauss. The EMF induced across the ends of the rod is কত হবে? তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে মোশনাল ইএমএফ এর ফর্মুলা লাগাবো। ইএমআই চ্যাপ্টারে মনে আছে তোমাদের আশা করি, মোশনাল ইএমএফ E ইকুয়ালস টু বিএলভি sin থিটা হয়, থিটাটা এখানে 90 ডিগ্রি। সব ভ্যালু গুলো বসাও, 1 টেসলা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 গস, তাহলে 1 গস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা। সব সিম্পলিফাই করলে আমরা 0.2 মিলিভোল্ট এই অ্যানসারটা আমরা পাচ্ছি। এবার দেখো কোশ্চেন নাম্বার 6, তাহলে কোশ্চেন নাম্বার 5 এর অপশন বি কারেক্ট চয়েস হচ্ছে। কোশ্চেন নাম্বার 6, germanium crystal is doped with at room temperature with a minute quantity of boron. The charge carriers in the doped semiconductors will be। তাহলে দেখো বলছে জার্মেনিয়াম ক্রিস্টালের সঙ্গে রুম টেম্পারেচারে বোরনকে ডোপ করা হয়েছে, তাহলে যে ক্রিস্টালটা তৈরি হলো নতুন ক্রিস্টালটা, তার মেজর চার্জ ক্যারিয়ারটা কি হবে। বুঝতে পারছো, তাহলে এক্ষেত্রে হোল হয়, জানো যে জার্মেনিয়ামের ভ্যালেন্সি 4 আর বোরনের ভ্যালেন্সি হচ্ছে 3, যদি ডোপ করা হয় তাহলে হোল জেনারেট হবে, তাহলে মেন ক্যারিয়ার হয়ে যাবে কি হোল। এবার দেখো সাথেরটা, এটা একটা খুব ভালো কোশ্চেন, দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্টস এ এন্ড বি ইন দ্য গিভেন সার্কিট কত হবে। ওকে, খুব ভালো কোশ্চেন। প্রথমে দেখো খুব মন দিয়ে ব্যাপারটাকে দেখার চেষ্টা করো, এই 4 আর 2 এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর এখানে 3 আর 6 এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিম্পলিফাই করলে এদের রেজিস্ট্যান্স 6 আসবে
আর এটার রেজিস্ট্যান্স আসবে 9। তাহলে দেখো এই 6 ওহম আর এই 3 ওহম প্যারালাল, এই 9 ওহম আর এই 18 ওহম প্যারালাল। তাহলে সেই প্যারালাল গুলো সিম্পলিফাই করলে আমরা পাবো 2 ওহম আর এখানে পাবো 6 ওহম। ওকে, এবার দেখো খুব ভালো করে এখানে হুইটস্টোন ব্রিজের যেটা ছিল তার যে ব্যালেন্স কন্ডিশন, সেই ব্যালেন্স কন্ডিশনটা এখানে স্যাটিসফাইড। ওকে, কি ছিল? পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। তাহলে কি হচ্ছে এখানে ব্যালেন্স কন্ডিশন স্যাটিসফাই। 3/2 যদি করো তাহলে কত আসছে, সরি 2/6 যদি করো তাহলে কত আসছে 3। আবার 4/12 যদি করো তাহলে কত আসছে আবার 3। তাহলে এই দুটো যেহেতু স্যাটিসফাই করে গেল পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, তাহলে কি হয়ে যাবে এই মাঝখানের যে রেজিস্ট্যান্সটা অর্থাৎ 7 ওহম, এই দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তাহলে এই 7 ওহমটা আমাদের ক্যালকুলেশনের বাইরে রাখা উচিত। তাহলে দেখো এই পাশে কত হলো, এই 2 ওহম আর এই 6 ওহম সিরিজ কম্বিনেশন হয়ে গেল, আর এই 4 ওহম আর এই 12 ওহম সিরিজ কম্বিনেশন, সেই দুটো আবার প্যারালাল কম্বিনেশন। সেটা এখানে আমি করেছি। 8 ওহম আর 16 ওহম হচ্ছে তোমার বলো প্যারালাল কম্বিনেশন। তাহলে সিম্পলিফাই করলে আমাদের আসছে তোমার কত বলো তো, 128 ডিভাইডেড বাই 24, আর হচ্ছে তোমার সেটা সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 16/3 ওহম। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন সি। এবার দেখো question number 8. A capacitor and an inductor are connected in series across an AC source of voltage of variable frequency. The frequency is increased continuously. The nature of the circuit before and after the resonance will be. Okay. তো কি বলছে, একটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে আমি সিরিজে কানেক্ট করেছি, তারপর সেই সিস্টেমটাকে আমি একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সির এসি সোর্সে কানেক্ট করেছি। এই ফ্রিকোয়েন্সিটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করা হচ্ছে। তাহলে রেজোনেন্স হওয়ার আগে এবং পরে সার্কিটের নেচার কি হবে? তো দেখো আমরা এই রেজোনেন্স কন্ডিশনটা মেজারমেন্ট করি পুরোটাই ওই সার্কিটের কারেন্ট ফ্লো এর উপর। কারেন্ট যেখানে ম্যাক্সিমাম হয়ে যাবে যে ফ্রিকোয়েন্সিতে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ওকে, তো দেখো তাহলে কারেন্ট কে ডিফাইন করবে? ওই সার্কিটের ইম্পিডেন্স। তাহলে যেহেতু এখানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর আছে, তাহলে এর নেট ইম্পিডেন্সটা কত হবে? Z ইকুয়ালস টু রুট ওভার অফ ওমেগা এল স্কয়ার প্লাস 1 বাই ওমেগা সি হোল স্কয়ার। বুঝা গেল? তাহলে দেখো এবার ফ্রিকোয়েন্সি যত কম থাকবে তত ক্যাপাসিটিভ নেচারটা থাকবে, আর ফ্রিকোয়েন্সি যত বেশি হয়ে যাবে তত তার ইন্ডাকটিভ নেচারটা বেশি হবে। তার রেজোনেন্সের আগে সার্কিটটা ক্যাপাসিটিভ থাকবে। ক্যাপাসিটিভ মানে কি? এটা একটা রিলেটিভ ক্যাপাসিটিভের মতো আচরণ করবে। কারণ সেক্ষেত্রে কি, যত ওমেগা কম তত ক্যাপাসিটিভ নেচারটা বেশি, আর যত ওমেগা বেশি তত ক্যাপাসিটিভ নেচারটা কম। সেটাই আমি তোমাদেরকে করেছি। দেখো কারণ দেখো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এক্সএল প্রপোর্শনাল টু ওমেগা, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এক্সি প্রপোর্শনাল টু 1 বাই ওমেগা। তাহলে ওমেগা যত বাড়বে এক্সি তত কি হবে গো? কমবে। তাহলে তার জন্য রেজোনেন্সের আগে এটা ক্যাপাসিটিভ সার্কিট, রেজোনেন্সের পরে একটা ইন্ডাকটিভ সার্কিটের মতো আচরণ করবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে ওই যে সিস্টেমটা, ওই এলসি সার্কিটটা ক্রমশ ক্যাপাসিটিভ থেকে ইন্ডাকটিভ নেচারের দিকে অগ্রসর হবে। এইটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো কোশ্চেন নাম্বার 8। তাহলে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 9. An alternating current is given by I equals to I naught cos 100 pi t. The least time the current takes to decrease from its maximum value to 0 will be কত? তো দেখো আমাদের যে কারেন্টের এক্সপ্রেশন দিয়েছে সেটা কত? I equals to I naught cos 100 pi t. তাহলে দেখো আমরা যদি এটাকে কম্পেয়ার করি এই ইকুয়েশনটাকে I equals to I naught cos of omega t এর সাথে, তাহলে ওমেগা কত আসছে? 100 পাই আসছে, তাই না? তাহলে দেখো 2 পাই বাই t ইকুয়ালস টু কত আসছে? 100 পাই। সিম্পলিফাই করো, t ইকুয়ালস টু 1/50 আসছে। সার্কিট ড্র করো, কারেন্টের সঙ্গে টাইমের একটা প্লট করেছি দেখো। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট থেকে 0 হতে আমাদের t/4 টাইমটা প্রয়োজন হয়। তাহলে t কত? 1/50, তারপর ডিভাইডেড বাই 4 করে দিলাম, 1/200 সেকেন্ড আমাদের প্রয়োজন হবে। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন এ। Question number 10 কি বলছে? The mass numbers of two nuclei A and B are 27 and 64 respectively. The ratio of the radii RA by RB will be. Okay, তাহলে দেখো আমরা জানি কোন একটা নিউক্লিয়াসের তার যে স্ট্রাকচার
ওকে, তাহলে কি হবে, তাদের ফর্মুলাটা জানো যে r ইকুয়ালস টু r নট a টু দি পাওয়ার 1/3। a হচ্ছে মাস নাম্বার, বোঝা গেল? তাহলে দেখো এই দুটো রেশিও করো, তাহলে কত পাচ্ছ, 3/4 সিম্পলিফাই করলে। তাহলে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, আইসোটোপস আর দ্য নিউক্লিয়াইডস হ্যাভিং সেম নিউট্রন নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। তাহলে কোশ্চেন নাম্বার 11 এর কারেক্ট চয়েস হয়ে যাবে অপশন সি, বোঝা গেল? কোশ্চেন নাম্বার 12, এ পিএন জাংশন ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াসড অ্যাজ এ রেজাল্ট, কি হবে, এর পোটেনশিয়াল ব্যারিয়ারের হাইট আর উইডথ অফ দ্য ডিপ্লেশন লেয়ার দুটোই কিন্তু কমে যায়, ঠিক আছে? পিএন জাংশনের ডায়োডের যে ইন্টারনাল স্ট্রাকচার তোমাদেরকে বলেছিলাম সে ওয়াইজই এটা কিন্তু থাকবে। কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট চয়েস অপশন এ। এবার অ্যাসারশন রিজনের কোশ্চেন। ওকে, কোশ্চেন নাম্বার 13 কি বলছে অ্যাসারশনে, দেখো, এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট নরমালি অন দ্য ফেস অফ এ প্রিজম, দ্য ইমার্জেন্ট রে উইল গ্রেজ along the opposite face of the prism when the critical angle at a glass air interface is equal to the angle of prism। এটা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, সিম্পলিফাই করলে দেখবে যে অ্যাসারশনটা কারেক্ট। ওকে, খুব জটিলতা এটা নেই, কিন্তু রিজনটা the refractive index of prism depends on the angle of the prism, এটা কিন্তু একদমই ঠিক নয়, বোঝা গেল? এটা কিন্তু একদমই ঠিক নয়, রিজনটা একদম ভুল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি প্রিজমের মেটেরিয়াল উপর ডিপেন্ড করে, আর আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, ইনসিডেন্ট রে অফ লাইট, কি কালারের লাইটটা আছে তার উপরও কিন্তু ডিপেন্ড করে। ওকে, তাহলে রিজনটা ভুল, অ্যাসারশনটা কিন্তু ঠিক, তাই অপশন সি টা আমাদের এখানে তুলে নিতে হবে। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, দেখো, এ চার্জ পার্টিকেল ইজ মুভিং উইথ ভেলোসিটি v ইন xy প্লেন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা, থিটাটা π/2 এর চেয়ে কম, 0 এর চেয়ে বড়। ওকে, উইথ x axis if a uniform magnetic field b is applied in the region along y axis, তাহলে এটা x axis এ যাচ্ছে, x axis এর, সরি দাঁড়াও, কি বলছে, xy প্লেনে আছে ভেলোসিটিটা, আচ্ছা x axis সঙ্গে থিটা কোণে। ওকে ওকে ওকে, the b is applied in the region along y axis, the particle will move in the helical path with its parallel, হ্যাঁ এটা একদম তোমার হচ্ছে আহ, একদম ঠিক আছে, এটা এটা তোমার অ্যাসারশনটা কারেক্ট আছে। আর রিজনটা দেখো কি বলেছে, the direction of the magnetic force acting on a charged particle moving in the magnetic field is along the velocity of the particle, না, এটা পারপেন্ডিকুলার হয়, কেন বলতো, কারণ F equals to Q into V cross B, তাহলে V cross B যদি হয়, তার ফোর্সটা বা অ্যাক্সিলারেশনটা V আর B দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। ওকে, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দেখো, তাহলে সিটা কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে, রিজনটা কিন্তু ভুল। ওকে, আচ্ছা, অ্যাসারশন কি বলছে কোশ্চেন নাম্বার 15 এ, the minimum negative potential applied to the anode in a photoelectric experiment at which photoelectric current becomes zero is called cut-off voltage, এটা ঠিক। The threshold frequency for a metal in the minimum frequency of incident radiation below which emission of photoelectron does not take place, রিজনটাও ঠিক, ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশন কিন্তু কারেক্ট এক্সপ্রেশন ওটা নয়। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার এই যে বি, both assertion and reason are true but reason is not the correct expression of assertion, এটা আমাদের কারেক্ট চয়েস হচ্ছে অপশন বি। তারপরে কি দেখো, কোশ্চেন নাম্বার 16, EM waves do not require a medium for their propagation, একদম ঠিক, EM waves are transversal, এটাও একদম ঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশনও, তাই অপশন এ টা আমাদের কারেক্ট চয়েস হচ্ছে। ওকে, আর সেকশন এটা সলিউশন করলাম, সেকশন বি এর যে নিউমেরিক্যালস গুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেই নিউমেরিক্যালস গুলো আস্তে আস্তে আমি ভিডিও করে সলিউশন করব। ওকে ওকে, বাই।